আগামীকাল কি মোদী সাহেব তরফ থেকে আবারও কোনো বড় ধামাকা আসতে চলেছে? হঠাৎ করেই বিজেপির অভ্যন্তরে আজকে দিল্লিতে সন্ধ্যের দিকে বড় তৎপরতা লক্ষ্য করা গেছে। আর এই নিয়ে চূড়ান্ত তৎপরতা, চূড়ান্ত একটা কৌতূহল শুরু হয়ে গেছে রাজধানীর বুকে। কোন ধামাকা আসতে চলেছে? দেখুন, নরেন্দ্র মোদী 2014 সালে এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তার এজেন্ডায় থাকা একের পর এক ইস্যু, যতই বিরোধীদের প্রবল বিরোধিতা থাকুক না কেন, তিনি সেগুলোকে কিন্তু সফল করেছেন। সেটা 370 ধারা বিলোপ করা হোক, 3 তলাক বিল হোক, মহিলা সংরক্ষণ বিল আনা হোক, সব ক্ষেত্রেই দেখা গেছে নরেন্দ্র মোদী যেটা তার এজেন্ডায় রেখেছিলেন সেটাকেই ফুলফিল করেছিলেন। কিন্তু এখনো তার আস্তিনে বেশ কয়েকটি তুরুপের তাস রয়ে গেছে এবং আশা করা হচ্ছিল এই শীতকালীন অধিবেশনেই তার বেশ কয়েকটি ধামাকা দেখা যাবে। কিন্তু শীতকালীন অধিবেশন শুরু হয়ে যাওয়ার বেশ কিছুদিন কেটে গেছে, এখনো অবধি বিরোধীরা ওই যে আদানি ইস্যু নিয়ে হইচই করছে, তার বাইরে কিন্তু ধামাকাদার কোনো পারফরমেন্স মোদী সরকারের তরফ থেকে দেখা যায়নি। আর তার মাঝখানে গতকাল সন্ধ্যেবেলায় শোনা যাচ্ছিল যে আজকে নাকি ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এক দেশ এক ভোট, সেই বিলটা আসতে পারে। কিন্তু শেষ অবধি দেখা গেল আজকে সেই বিল আসেনি। ফলে অনেকেই মনে করছিলেন যে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নেই, তাই এই শীতকালীন অধিবেশনে কি এই এক দেশ এক ভোট বিলটি আসছে না। আর পাশাপাশি আর একটা বিল যেটা নিয়ে কিন্তু তুমুল চর্চা চলছে বিগত বেশ কয়েকদিন ধরে, সেটা হচ্ছে ওয়াকফ সংক্রান্ত বিল। সেই বিলটিও এই শীতকালীন অধিবেশনে আসার কথা ছিল, কিন্তু সেই বিলটিও এখনো আসেনি। জেপিসিতে থাকার পর তার যে রেকমেন্ডেশন সেটা জমা পড়েছে এবং তারপরেও কিন্তু বিলকে পাশ করানোর কোনো চেষ্টা করা হয়নি। ফলে কোথাও গিয়ে মনে করা হচ্ছিল মোদী সরকার কি একটু হলেও আদানি ইস্যুতে ব্যাকফুটে আছে। কিন্তু আজকে সন্ধ্যের দিকে হঠাৎ করেই খবর পাওয়া গেল যে না, ব্যাকফুটে থাকার কোনো প্রশ্ন নেই। সদ্য হয়ে যাওয়া 4 রাজ্যের বিধানসভা নির্বাচন এবং সেখানে ভালো ফলাফল, এবং বিশেষ করে মহারাষ্ট্রের ফলাফলের পর মোদী গভর্নমেন্ট কিন্তু রীতিমতো ফ্রন্ট ফুটে খেলছে এবং মঙ্গলেই সংসদে পেশ এক দেশ এক ভোট দিয়ে তৎপর মোদী মন্ত্রিসভা। যেটা জানা যাচ্ছে আগামীকালই কিন্তু এক দেশ এক ভোট এই বিল সংসদে আসতে পারে এবং বিজেপির তরফে যারাই সাংসদ রয়েছেন লোকসভা রাজ্যসভা মিলে, প্রত্যেকেই হুইপ জারি করা হয়েছে, অর্থাৎ আগামীকাল তাদের যেন তেন প্রকারেণ সংসদ ভবনে হাজির থাকতেই হবে। ফলে ফলে একটা কথা মনে করা হচ্ছে যে ফাইনালি কালকেই কি বিলটা পাশ করিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা মোদী সরকার করছে। কেননা একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল যে এই বিল নিয়ে যেহেতু বিরোধীরা একটা বিতর্ক তৈরি করতে চাইছেন এবং অনেকেই এর সঙ্গে সহমত নন, তার ফলে এটাও ওয়াকফ বিলের মতো জেপিসিতে যেতে পারে। কিন্তু যেভাবে নিজের সাংসদদের হুইপ দিয়ে কালকে ডেকে পাঠানো হয়েছে, তাতে এক দেশ এক ভোট বিল কালকেই পাশ করা হবে এবং সেটাকে দেশের আইনে বলবৎ করা হবে। এই কথাটা, এই চর্চাটা কিন্তু রাজধানীর বুকে শুরু হয়ে গেছে। আর সত্যিই যদি সেটা হয়, তাহলে কাশ্মীর থেকে কন্যাকুমারী কিন্তু নতুন করে রাজনৈতিক ভূমিকম্প হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কেন বলা হচ্ছে রাজনৈতিক ভূমিকম্প হবে? তার কারণ হচ্ছে এই যে এক দেশ এক ভোট বিল, এটা এর আগে তার যে রেকমেন্ডেশন রামনাথ কোবিন্দের কমিটি করেছিল, তার নেতৃত্বে যে কমিটি তৈরি করা হয়েছিল তারা জমা দিয়েছিল এবং তারপর এই শীতকালীন অধিবেশনের আগেই এটা মোদী মন্ত্রিসভা কিন্তু নিজেদের মন্ত্রিসভার বৈঠকে পাশ করিয়ে নেয়। ফলে যে কোনো দিন এই বিল আসতে পারে। কিন্তু যখনই এই বিলটা আসার কথা আসছিল, তখনই দেখা যাচ্ছিল যে এই দেশের একাধিক গুরুত্বপূর্ণ যারা রাজনৈতিক বিরোধী রয়েছে মোদী সরকারের, তারা কিন্তু এর বিরুদ্ধে সোচ্চার হতে শুরু করেছিলেন। যার মধ্যে অন্যতম রয়েছে এই রাজ্যের যারা শাসক দল, সেই তৃণমূল কংগ্রেস। অনেকটা ওই পুষ্পা সিনেমার ডায়লগের স্টাইলে মাথা ঝোঁকাবে না বাংলা, এক দেশ এক ভোটের বিরোধিতায় বিরাট রণকৌশল মমতার, কি লিখলেন কেজরি। অর্থাৎ এইটা নিয়ে অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই কিন্তু এগেনস্টে থাকছেন। এখন প্রশ্নটা সেখানেই হচ্ছে যে এই এক দেশ এক ভোট বিলটা কি এবং কেন এটা পাশ করাতে বিজেপি এতখানি মরিয়া, এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, এরা কেন এই বিলটাকে আটকাতে মরিয়া? সেখানেই লুকিয়ে রয়েছে মূল রহস্য এবং সেখানেই লুকিয়ে রয়েছে আরো একটি বড় রহস্য, শেষ পর্যন্ত এই বিল কালকে পাশ করাতে পারবে কিনা বিজেপি এবং এটাকে আইনে বলবৎ করতে পারবে কিনা। দেখুন, এক দেশ এক ভোট এই বিল যদি সারা দেশের ক্ষেত্রে পাশ হয়ে যায়, সেক্ষেত্রে মাথা ঝোঁকাবে না বাংলা বলে মমতা বন্দ্যোপাধ্যায় যতই হুঙ্কার দিন, শেষ অবধি তিনি এটা মানতে বাধ্য থাকবেন। কেননা দেশের আইনের বাইরে তিনি কি করে নিয়ে যাবেন? তাহলে কি পশ্চিমবঙ্গকে স্বাধীন পশ্চিমবঙ্গ রাষ্ট্র হিসেবে ঘোষণা করবেন? সেই জল্পনা থেকেই যাচ্ছে। কিন্তু তার মাঝখানে বুঝতে হবে যে এই বিলটা কি এবং কি কি জায়গায় এটার প্রতিবন্ধকতা আসতে পারে এবং কিভাবে এই জিনিসটা ইমপ্লিমেন্ট হবে, কিভাবে এটা সাধারণ মানুষ
এই বিলটা থেকে উপকৃত হবে। দেখুন, ১ নম্বর যেটা হচ্ছে, এই বিলটা পাস করাতে গেলে বেশ কিছু জায়গায় পরিবর্তন আনতে হবে। ১ নম্বর হচ্ছে যে এই বিলটার জন্য কেন্দ্রশাসিত অঞ্চলের যে আইন রয়েছে, এই বিলে বলা হয়েছে এক দেশ এক নির্বাচন ব্যবস্থাকে বাস্তব করতে গেলে 1963 সালের ইউনিয়ন টেরিটোরিয়াল অ্যাক্ট, 1991 সালের ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অ্যাক্ট এবং ২০১৯ সালের জম্মু কাশ্মীর রেকগনিশন অ্যাক্টে পরিবর্তন আনতে হবে। অর্থাৎ প্রথমেই এই বিলগুলোর সংশোধন করার দরকার রয়েছে। এখানে অ্যামেন্ডমেন্ট পাস করতে হবে এবং তারপর যখন আহ এখানে মূলত যেটা করতে হবে সেটা হচ্ছে সংবিধানের ১২৪তম ধারা যেটা রয়েছে সেটাকে মডিফাই করাতে হবে এবং দিল্লি থেকে শুরু করে কাশ্মীর, পুদুচেরির মতো যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে এখানেও বিধানসভা লোকসভা ভোট একসঙ্গে করা, তার কিছু নিয়মের পরিবর্তন করতে হবে এবং সংবিধানের ৮২ ধারায় 83, 172 এই সমস্ত ধারা চেঞ্জ করতে হবে। বেশ, এসব তো ধারা অনেক কিছু বুঝলাম, সেসব যারা পলিটিশিয়ান আছেন তারা বুঝবেন। আমাদের সাধারণ মানুষের বোঝার জায়গা যে এই দুটি বিল পাস হলে বা ওয়ান নেশন ওয়ান ইলেকশন চালু হলে ঠিক কিভাবে ইমপ্লিমেন্ট হবে। কারণ যেটা সাধারণ মানুষের মনে খটকা আছে, আপনার মনেও আছে, আমার মনেও আছে, যে এখানে বলা হচ্ছে যে ৫ বছরের পরে পরে লোকসভা এবং বিধানসভা নির্বাচন হবে, প্রত্যেকটা রাজ্য এবং কেন্দ্রের লোকসভা ভোট একসঙ্গে হবে। এখন সেক্ষেত্রে যেটা মূল প্রবলেম হচ্ছে, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লাস্ট ইলেকশন হয়েছে বিধানসভার ক্ষেত্রে ২০২১, ২০২৬ আবার ইলেকশন হবে। তাহলে যদি একসঙ্গেই লোকসভা ভোট ইলেকশন এবং বিধানসভা ভোট করতে হয়, তাহলে ২০২৪ লোকসভা ভোট হয়েছে, ২০২৯ আবার লোকসভা ভোট হচ্ছে। তাহলে ২০২১ সালে যে সরকারটা তৈরি হয়েছিল সেই সরকারটা কি ২০২৯ সাল অব্দি কন্টিনিউ করবে? বা ২০২৬ সালে যে সরকারটা তৈরি হবে তাদের মেয়াদ কি ওই ২০২৯ অব্দি হবে, সেখানে নতুন করে ভোট হবে? এইসব প্রশ্নগুলো আমাদের ঘিরে ধরছে। এখানে যেটা বলা হচ্ছে যে এই দুটো বিল পাশ হলে কি হবে, রাজ্য বিধানসভার মেয়াদের ক্ষেত্রে, না, যেটা প্রথমে বলছে লোকসভা, সংবিধানের ৮২ ধারা সংশোধন হলে লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর লোকসভার প্রথম অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি একটি বিজ্ঞপ্তি জারি করবেন। এই বিজ্ঞপ্তির আনুষ্ঠানিক নাম অ্যাপয়েন্টেড ডেট। এই দিন থেকে শুরু করে আগামী ৫ বছর হবে লোকসভার মেয়াদ। এবার রাজ্য বিধানসভার মেয়াদের ক্ষেত্রে বিষয়টি বেশ খানিকটা আলাদা। অ্যাপয়েন্টেড ডেট এবং কোনো একটি লোকসভার মেয়াদ শেষ হওয়ার আগে বিধানসভা গঠিত হলে লোকসভার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সময়কাল হবে ওই বিধানসভার মেয়াদ। আর তারপর থেকে লোকসভা এবং বিধানসভা ভোট একসঙ্গে হবে। এবার এক্সাম্পল দিয়ে এখানে বোঝাচ্ছে যে ধরা যাক একটি লোকসভার প্রথম অধিবেশন বসলো ২০২৪ সালের ২৪শে জুন, মানে এবারের লোকসভাটাই ধরে নিই। তাহলে অ্যাপয়েন্টেড ডেট এবং কোনো সেক্ষেত্রে অ্যাপয়েন্টেড ডেট ২৪শে জুন, সেই লোকসভার মেয়াদ শেষ হবে ২০২৯ সালের জুন মাসে। আর সেই হিসেবে যে সমস্ত রাজ্য বিধানসভার মেয়াদ ২০২৪ সালের জুন মাস থেকে ২০২৯ সালের মধ্যে শেষ হওয়ার কথা, সেগুলো ২০২৯ সালের জুন মাস পর্যন্ত চলবে, তারপর একসঙ্গে ভোট করা হবে। অর্থাৎ ২০২৪ এবং ২০২৯-এর মধ্যে যে ভোটগুলো হতে চলেছে, মানে পশ্চিমবঙ্গের উদাহরণই ধরে নিন, সেক্ষেত্রে ২০২৬ সালে ভোট না হয়ে পশ্চিমবঙ্গে নির্বাচন হবে ২০২৯ সালে। বা আসাম, কেরালা, পন্ডিচেরি, এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে সেগুলো পশ্চিমবঙ্গের সঙ্গে ২০২৬-এ ভোট হওয়ার কথা, সেগুলো হবে ২০২৯ সালে। বা এই ধরুন, এই লোকসভা ভোটের সঙ্গে সঙ্গে আমরা ভোট দেখেছি ওড়িশাতে ভোট হয়েছে, বা তারপরে আমরা ভোট দেখেছি তার কিছুদিন আগে ভোট দেখেছি মধ্যপ্রদেশ, কর্ণাটক, এগুলো সব ২০২৯-এ গিয়ে ভোট হবে। এমনকি এই লোকসভা নির্বাচন হয়ে যাওয়ার পরে মহারাষ্ট্র বলুন, ঝাড়খণ্ড বলুন, হরিয়ানা বলুন, জম্মু কাশ্মীর বলুন, এই সমস্ত যে ভোট হয়েছে প্রত্যেকটাই এক্সটেন্ডেড হবে, ২০২৯-এ গিয়ে সেই ভোটগুলো হবে। বেশ, এবার এখানে একটা বড় প্রশ্ন উঠে আসছে যে ধরুন কোনো ভোট করা হলো এবং দেখা গেল লোকসভার ক্ষেত্রেই হোক বা কোনো বিধানসভার ক্ষেত্রেই হোক সরকারটা মাঝখানে পড়ে গেল বা সেটা ত্রিশঙ্কু হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে সেক্ষেত্রে যেটা হবে তারও এক্সপ্লেনেশন এই রামনাথ কোবিন্দের কমিটি সেখানে বলে দেওয়া হয়েছে। বলছে যে সময়ের আগে লোকসভা এবং বিধানসভা ভেঙে গেলে কি হবে। মানে আমি কথাই বললাম যে ২০২৯ সালে নির্বাচন হলো, সেখানে একটা সরকার তৈরি হলো, এবার কোনো একটি রাজ্য সরকার বা কোনো একটি কেন্দ্র সরকার ২০৩০ সালে গিয়ে সেটা ভেঙে গেল, সেই সরকারটা টিকলো না, সেখানে আবার ভোট করার দরকার হয়ে পড়েছে। তাহলে কি গোটা দেশে আবার নতুন করে নির্বাচন হবে? এখানে যেটা বলছে লোকসভা বা কোনো একটি রাজ্যের বিধানসভা একটা নির্দিষ্ট সময়ের আগে ভেঙে গেলে অন্তর্বর্তীকালীন ভোট হবে।
তবে 5 বছর হতে আর যেটুকুনি সময় বাকি থাকবে সেই সময়ের জন্যই হবে ভোট। নির্দিষ্ট মেয়াদ শেষ হলে আবার ভোট হবে। অর্থাৎ 2029 সালে নির্বাচন হয়ে গেল, প্রত্যেকটা রাজ্যের বিধানসভা, কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা, লোকসভার ভোট হয়ে গেল। এবার ধরুন আমি পশ্চিমবঙ্গের এক্সাম্পলই নিচ্ছি, যে তাহলে 2029 সালে হয়েছে, মানে নেক্সট ইলেকশন 2034 সালে হবে। 2032 সাল নাগাদ গিয়ে দেখা গেল পশ্চিমবঙ্গের সরকারটা যারা গঠন করেছিল তারা আর ধরে রাখতে পারলো না, সেই সরকারটা ভেঙে গেল। ফলে সেখানে বাকি রাজ্য বা বাকি কেন্দ্রের ক্ষেত্রে আর কিন্তু ভোট হবে না, শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই ভোটটা হবে। কিন্তু ভোট করে যে সরকারটা তৈরি হবে তাদের মেয়াদ 5 বছর হবে না, তাদের মেয়াদ হবে ওই 2032 সালের ওই সময়টা থেকে 2034 সালের জুন মাস অব্দি, যখন গিয়ে আবার গোটা দেশে নির্বাচন হবে, অর্থাৎ 2.5 বছর বা 2 বছরের জন্য সেই সরকারটা তৈরি হবে। এবার এইখানে আজকে আমি একটা মজার জিনিস দেখছিলাম, যে তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি একটা উদাহরণ দিয়েছেন যে বাংলার ক্ষেত্রে একটা রাজ্য, সেখানে 8 দফায় ভোট করতে হয়, বা ঝাড়খণ্ডে 2 দফায় ভোট করতে হয়। এক একটা ছোট রাজ্যের ক্ষেত্রে যদি এতগুলো দফা করতে হয়, তাহলে এই 1 দফায় ভোট করবে বলছে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন বলছে, কি করে এটা করবে? এটা বাস্তবসম্মত নয়। আসলে এটাই বাস্তবসম্মত। তার হয় বুঝতে ভুল হচ্ছে, আর না হলে বোঝাটার পিছনে অন্য কোনো ব্যাপার আছে, আমি সেটা বলতে পারবো না। এখানে একসাথে ভোট হওয়া মানে একদিনে গোটা রাজ্যে গোটা দেশে ভোট হয়ে যাবে তা কিন্তু বলছে না। একটা ফেজেই, মানে এক পার্টিকুলার সময়, ধরুন মনে হয় 1 মাস ধরে আমার নির্বাচন চলবে, বা 1.5 মাস ধরে নির্বাচন চলবে, সেই সময়ের মধ্যে সমস্ত রাজ্যের বিধানসভা, সমস্ত লোকসভা ভোট সবকিছু একসঙ্গে কমপ্লিট হয়ে যাবে। এখানে সেটাই বলা হয়েছে। 1 দফায় হবে না, 8 দফায় হবে না, 10 দফায় হবে, সেটা নির্বাচন কমিশন ডিসাইড করবে। এবার সব থেকে বড় প্রশ্ন যেটা উঠে আসছে, যে বিজেপি করতে এতখানি মরিয়া কেন, আর তৃণমূল কংগ্রেস বা অরবিন্দ কেজরিওয়াল এটা বিরোধিতা করছে কেন? বিজেপির যেটা বক্তব্য হচ্ছে, যে দেখুন ভারত এখন একটা খুব ক্রিটিক্যাল স্টেজে আছে। যখনই ইলেকশন হয় তখন কিন্তু একটা স্পেশাল রুল চালু হয়ে যায়, যেখানে অনেক কিছু করা থেকে কোনো সরকারকে আটকে রাখা হয়, যে সেগুলো নির্বাচনকে প্রভাবিত করতে পারে। এখন বছরের প্রত্যেকটা সময়ই কোনো না কোনো রাজ্যে কোনো না কোনো আহ লোকসভা ভোট, বিধানসভা ভোট, এগুলো যদি লেগেই থাকে, তাহলে এই এই জায়গাটায় প্রবলেম হয়। সেখানে এক জায়গায় যদি ভোটটা করে দিই, তাহলে এই যে উন্নয়নের জায়গাটা রয়েছে এটা ব্যাহত হবে না, এবং দুই, একসঙ্গে ভোট করে নেওয়া মানে খরচটা অনেক কম হয়ে যাবে। আর সেটা যদি ভালো লজিক হয়, তাহলে তৃণমূল কংগ্রেসটা কেন আটকাতে চাইছে? আসলে আটকাতে চাইছে তারাই, এটা আমি তৃণমূল কংগ্রেস পার্টিকুলার বলবো না, যাদের বোধহয় ভোট জিততে একটু অন্যরকম কিছু দরকার হয়। ভোট একসঙ্গে হবে, লোকসভা এবং বিধানসভা ভোট পশ্চিমবঙ্গে একসময় হতো, তারপর সরকারটা ঠিকঠাক চলেনি বলে এটা টাইমটা একটু স্প্লিট হয়ে গেছে। তো সেখানে কি অসুবিধা আছে একসঙ্গে ভোটটা করলে? আপনি যদি জেতার মতো জায়গায় থাকে তাহলে করবেন। আসলে এখানে যেটা বলা হচ্ছে, যে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনটা অ্যাকচুয়ালি দুটো পার্টে বিভক্ত থাকবে। একটা হচ্ছে যেখানে লোকসভা এবং বিধানসভা একসঙ্গে ভোট হয়ে যাবে, এবং তার 100 ডেজের মধ্যে সেখানে কিন্তু যে লোকাল কমিটি ভোট আছে, অর্থাৎ যারা পুরসভা এলাকায় থাকেন তাদের জন্য মিউনিসিপ্যালিটি ইলেকশন, এবং যারা পঞ্চায়েত এলাকায় থাকে তাদের জন্য গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এদের ভোটটা হয়ে যাবে। এটা হলে কি জিনিসটা হয়ে যাচ্ছে না, সব থেকে বড় কথা, যে কেন্দ্রীয় বাহিনী আসে লোকসভা বা বিধানসভা ভোট পরিচালনা করতে, তারা কন্টিনিউ করতে পারবে। এবং সেই অবস্থায় রাজ্যের যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, সেক্ষেত্রে তারা সেখানে থেকে সেই জায়গাটাকে সামাল দিতে পারবে। এবার যে স্থানীয় ইলেকশন গুলো হয়, সেখানে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখি যে বিরোধীদের ক্যান্ডিডেট দেওয়া হয় না, সেখানে ব্যালট বক্সের ব্যালট পেপার কি করে খিদে পেলে খেয়ে নেন শাসক দলের লোকেরা, সেখানে কিভাবে কালি ঢেলে দেওয়া হয়, জল ঢেলে দেওয়া হয়, কিভাবে বোমা গুলি চলে। কিন্তু যদি ওই কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে হয়, সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই আটকে যাবে। এবং তার ফলে যদি লোকাল বডির ইলেকশনও অনেকটা স্বচ্ছভাবে করা যেতে পারে, বিরোধীরা বহু লোকাল বডি দখল করে নেবে, এবং যখনই সেগুলো বিরোধীদের দখলে চলে যাবে, যে এক দফা বা এক নিজের মতো করে পুরো জিনিসটা চালানোর জায়গা, সেই মৌরসি পাট্টার জায়গাটা বন্ধ হয়ে যাবে, এবং সেই কারণেই কিন্তু এটার বিরোধিতা করা হচ্ছে। বাকি ওই একদিনে সব ভোট করে নেবো এই গল্প পুরোপুরি ভুল। এবং এক দেশ এক ইলেকশন করলে অবভিয়াসলি টাইম যেরকম বাঁচবে, খরচটাও বাঁচবে। সেই জায়গা থেকে মোদী সরকারের কিন্তু এটা অত্যন্ত সদর্থক পদক্ষেপ, এবং আগামীকাল সেটা পাশ হতে চলেছে, বা সেটার জন্য যা করার সেটা মোদী সরকার করবেন। শেষ অব্দি সেটা পাশ হবে নাকি জেপিসিতে যাবে, সেটা হয়তো কালকের পরই বোঝা যাবে। কিন্তু ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল যদি আসে সংসদে, সেটা নিয়ে বিরোধীরা নতুন করে ঝড় তুলবেন, আর সেই ঝড়টা সামলে আবারও কি 370 ধারা বিলোপ বা 3 তালাক বিল বিলোপের মতো একটা বলিষ্ঠ পদক্ষেপ মোদী সরকার করতে পারবে, সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু
যেভাবে আজকে না নিয়ে এসে আগামীকাল নিয়ে আসা হচ্ছে এবং সমস্ত সাংসদকে নিয়ে সেখানে হুইপ জারি করে থাকতে বলা হচ্ছে, তাতে মনে হচ্ছে মোদী সরকার এবার একটা বোল্ড স্টেপই কিন্তু নিতে চলেছে। আপনাদের কি মনে হয়, সত্যি ওয়ান নেশন ওয়ান ইলেকশন হলে সেটা ভারতীয় গণতন্ত্রের জন্য ভালো শুভ হবে, এবং নাকি বিরোধীরা যে কথাটা বলছেন যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে আসলে আসলে এটা ভারতীয় গণতন্ত্রকে শেষ করে দেবে? কোন লজিকটা খাটছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।